সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পর্ষদ প্রদত্ত পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা দেখে নিই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সহ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। পূর্ণমান 15, সময় 30 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদেরকে মোট 3টি অধ্যায় পড়তে হবে। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এবার দেখে নেওয়া যাক প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন। প্রতিটি অধ্যায় থেকে একই ধরনের 5 নম্বর করে মোট 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়বে। প্রশ্নের ধরন এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বে 2টি। প্রশ্নমান 1 × 2 = 2। ভিএসএ টাইপ কোশ্চেন অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে 1টি। প্রশ্নমান 1 × 1 = 1। এসএ টাইপ কোশ্চেন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে 1টি। প্রশ্নমান 2 × 1 = 2। অর্থাৎ 3টি অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে 6 নম্বরের, ভিএসএ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরের, এসএ টাইপ কোশ্চেনের উত্তর করতে হবে 6 নম্বরের। মোট 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষায়। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখে নিই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র। 1 দাগে দেখো, ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। 1.1 দাগের প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় অপশান এ উদ্ভিদ থেকে, অপশান বি প্রাণী থেকে, অপশান সি ছত্রাক থেকে, অপশান ডি ব্যাকটেরিয়া থেকে। সঠিক উত্তর অপশান ডি ব্যাকটেরিয়া থেকে। 1.2 দাগের প্রশ্ন, কোনটি ভৌত পরিবর্তন? অপশান এ দুধ থেকে দই তৈরি, অপশান বি কাঠ পুড়ে যাওয়া, অপশান সি লোহায় মরচে ধরা, অপশান ডি বরফ গলে যাওয়া। সঠিক উত্তর অপশান ডি বরফ গলে যাওয়া। 1.3 দাগের প্রশ্ন, কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটছে? অপশান এ ন্যাপথলিন কঠিন অবস্থা থেকে বাষ্প হয়ে যাচ্ছে, অপশান বি মাখন গলে যাচ্ছে, অপশান সি বাল্ব জ্বলে উঠছে, অপশান ডি খাবার হজম হচ্ছে। সঠিক উত্তর অপশান ডি খাবার হজম হচ্ছে। 1.4 দাগের প্রশ্ন, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? অপশান এ সুতো, অপশান বি সুতলি দড়ি, অপশান সি উল, অপশান ডি চটের বস্তা। সঠিক উত্তর অপশান সি উল। 1.5 দাগের প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? অপশান এ তামা, অপশান বি পারদ, অপশান সি অক্সিজেন গ্যাস, অপশান ডি গ্রাফাইট। সঠিক উত্তর অপশান ডি গ্রাফাইট। 1.6 দাগের প্রশ্ন, কোনটি মৌল নয়? অপশান এ তামা, অপশান বি কার্বন, অপশান সি সোনা, অপশান ডি অ্যামোনিয়া। সঠিক উত্তর অপশান ডি অ্যামোনিয়া। এবার দেখো 2 দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 3 = 3। 2.1 দাগের প্রশ্ন, ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু আছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত কী হবে? উত্তর লেখো PCl3।
2.2 দাগের প্রশ্ন, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? উত্তর লেখো, উদ্ভিদের কাণ্ড থেকে পাওয়া যায়। 2.3 দাগের প্রশ্ন, সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন? উত্তর লেখো, রাসায়নিক পরিবর্তন। 3 দাগে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 × 3 = 6। উত্তর লেখো, আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ গুঁড়ো কয়লার ক্ষেত্রফল কয়লার বড় টুকরোর ক্ষেত্রফলের থেকে অনেকটাই বেশি। 3.2 দাগের প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? উত্তর লেখো, দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীব সাহায্য করে। এরা এক ধরনের ব্যাকটেরিয়া। এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যার নাম ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডের প্রভাবে এবং আরও নানান পরিবর্তন ঘটে দুধ দইতে পরিণত হয়। 3.3 দাগের প্রশ্ন, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? উত্তর লেখো, আমরা যখন জলে চিনিকে দ্রবীভূত করার চেষ্টা করি তখন চিনির কণাগুলি আরও ছোট কণায় বিভক্ত হয় এবং অণুগুলির মধ্যে ব্যবধান পূরণ করে। অণুগুলিকে খালি চোখে দেখা যায় না। সুতরাং আমরা যখন চিনিকে জলে দ্রবীভূত করি তখন দ্রবীভূত চিনিটি দেখা যায় না। এই ছিল আমাদের আজকের আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।